সন্ধ্যায় বকশীগঞ্জ গ্রামের দুই লোক ফুলুর চায়ের দোকানে বসে আছে। তাদের চেহারা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা দুজনেই হতাশ। যেখানে তারা ফুলুর দোকানে 2-3 কাপ চা খেয়ে ফেলতো, সেখানে আজ 1 কাপ চাও তারা খাচ্ছে না। সবাই গ্রামের বর্তমান সমস্যা নিয়ে চিন্তিত। এরই মধ্যে গ্রামের হেডমাস্টার কৈলাসপাড়ি ফুলুর চায়ের দোকানে আসে। আরে রামলাল, মাধব, তোমরা এখানে চিন্তিত হয়ে বসে আছো কেন? আমি এই গ্রামে এসেছি এতদিন হয়ে গেল, তোমাদের তো কখনো এমন চিন্তিত দেখিনি। সব সময় হাসি খুশি মজা করতেই দেখেছি, কিন্তু আজ হঠাৎ কি হলো? আসেন মাস্টারমশাই, বসেন। আপনার চা হয়ে গেছে মাস্টারমশাই। আমি জানতাম কিছুক্ষণের মধ্যেই আপনি এইখানে আসবেন। ও, আজ আমাকে আদা দিয়ে চা দিও, খুব মাথা ব্যথা করছে। আর হ্যাঁ, তোমরা বললে না কি হয়েছে, এত চিন্তিত কেন? আসলে মাস্টারমশাই, হয়েছে কি, আজ আমাদের মন খুব খারাপ। কেন, কি হয়েছে? এত ভালো গ্রামের মানুষের সাথে থাকলে যে কারোর মনই ভালো হয়ে যায়, কিন্তু ওই লোকগুলোরই আজ কি হলো? আপনি তো জানেনই মাস্টারমশাই, আমাদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না। কেউ অসুস্থ হলে 2 গ্রাম পার হয়ে 10 মাইল দূরে হাসপাতালে নিয়ে যেতে হতো। তাই আমরা অল্প অল্প টাকা জমিয়ে গ্রামে একটা হাসপাতাল করলাম। কিন্তু 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 কি, আমাদের সব টাকাই তো শেষ হয়ে গেছে। হাসপাতাল তো তৈরি হয়েছে, কিন্তু বিছানা তো এখনো বাকি। আমাদের কাছে তো আর কোনো টাকা নেই। এখন কি হবে? ও, এই কথা। আমার কাছে তো কিছু টাকা ছিল, কিন্তু সেটা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। তবে ইছাপুর গ্রামে আমার একটা জমি আছে, যদি সেটা বিক্রি করে দেই তাহলে হয়তো বিছানার টাকা হয়ে যাবে। কি বলো? এটা আপনি কি বলেন মাস্টারমশাই? আপনি আপনার পৈতৃক জমি বিক্রি করে দেবেন? আমার তো আর মাত্র 1 বছর চাকরির বয়স আছে। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যেহেতু এই গ্রামে থাকছি, বাকি জীবনটাও এই গ্রামেই কাটিয়ে দেব। রাখবে না তোমরা? আর এটা তো পুণ্যের কাজ, ভগবান এমন সুযোগ বারবার দেন না। রামলাল, মাধব আর ফুলুর চোখে পানি চলে এসেছে। তারা তিনজনই হাত জোর করে কৃতজ্ঞতা দেখায়। আরে কি করো? আচ্ছা শোনো, আমরা কালই যাব। কিছু লোক ওই জমি কিনতে চেয়েছে, যদি দামে দরে হয় তাহলে তাদের কাছেই বেচে দেব। পরের দিন সকালে মাস্টার, রামলাল আর মাধব ইছাপুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন তারা ট্রেনে ছিল, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আকাশ কালো মেঘে ঢাকা ছিল। এই বৃষ্টি তো আর থামার নামই নিচ্ছে না। আমিও তো তাই ভাবছি, এত বৃষ্টির ভিতরে যাব কিভাবে? ওইখানে তো একটা নদীও পার হতে হবে। আপনার গ্রাম কি স্টেশন থেকে অনেক দূরে? স্টেশন থেকে নেমে নদীর পাড়ে যেতে হবে, তারপর নদী পার হয়ে আমাদের গ্রামে যেতে হয়। এভাবেই কথা বলতে বলতে সময় পার হতে লাগলো। অবশেষে ট্রেন যখন স্টেশনে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে। এখন তো বৃষ্টি একটু কমেছে, চলো দেখি নৌকা ঘাটে পাই কিনা। তারা তিনজন স্টেশন থেকে বাইরে আসে। চারদিকে কেউ নেই, শুধু কালো অন্ধকার তাদেরকে ঘিরে ফেলেছে ধীরে ধীরে।
তারা একটু দূরেই একটা গাছের নিচে এসে দাঁড়ায়। এখানেই তো রিক্সা পাওয়া যেত, আজ তো একটা রিক্সাও দেখছি না। এত বৃষ্টির পরে কেই বা পাবো? কেউ হয়তো ভাবেও নাই যে শেষ ট্রেনে করে কেউ এখানে আসতে পারে। এখন কি করা যায় মাস্টার মশাই? চলো হেঁটে যাই। আর তো কোনো উপায় দেখছি না, আকাশটাও ভালো নেই। যদি আবার বৃষ্টি আসে তখন? তারা তিনজন অন্ধকারের মধ্যেই এগোতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর দূর থেকে একটা ভ্যান আসার শব্দ পায়। মনে হয় কোনো ভ্যান বা রিক্সা আমাদের দিকে আসছে। দাঁড়াও দাঁড়াও। কিছুক্ষণের মধ্যে কাঁচা রাস্তায় একটা ভ্যান আসে। মাস্টার মশাই ওই চালককে দেখেই চিনে ফেলে। বলে, আরে রতন ভাইয়া, আপনার সাথে দেখা হয় না কত মাস হয়ে গেছে। ভ্যানওয়ালা মাস্টার মশাইকে কিছুক্ষণ দেখে, তারপর বলে, আরে কৈলাস, কেমন আছো? বাড়িতে যাচ্ছ নাকি? জি রতন ভাইয়া, ভালো। এরা হলো রামলাল আর মাধব। আমি যেই গ্রামের মাস্টার, এরা ওই গ্রামেরই লোক। আমরা সবাই আমার বাড়িতে যাচ্ছি। রতন ভাইয়া, আপনি আমাদের একটু নদীর পাড়ে দিয়ে আসবেন? তাহলে আজ রাতের শেষ নৌকা পেয়ে যেতাম। এই বর্ষার মধ্যে কি নৌকা পাওয়া যাবে? ঠিক আছে, চলো দেখি। চলো রামলাল, উঠো, এটাই শেষ সুযোগ। যদি এটা ছুটে যায় তবে সারা রাত এখানেই বসে বৃষ্টিতে ভিজতে হবে। চলো চলো। সবাই ভ্যানে উঠে বসলো। অন্ধকারের মধ্যেই ভ্যান এগিয়ে চলল। আপনার তো অনেক বয়স হয়েছে রতন ভাইয়া, তাও ভ্যান চালান, আপনার কষ্ট হয় না? কষ্ট? হ্যাঁ, আগে হতো, এখন হয় না। আগে হতো, এখন হয় না, এর মানে কি? ও কিছু না। তুমি তো অনেকদিন পর ইসাপুর গ্রামে আসছো, আমাদের তো ভুলেই গেছো তুমি। আসলে তেমন কিছু না রতন ভাইয়া, আমি যেখানে থাকি সেখান থেকে আসা যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। আজও তো একটা জরুরি কাজে এসেছি। গ্রামে আমার বাপ দাদার যে জমি আছে সেটাই বিক্রি করতে এসেছি। বিক্রি করবে? কেন, কি হয়েছে? কোনো বিপদ? হ্যাঁ, বিপদ তো অবশ্যই। আমি যেই গ্রামে থাকি সেখানকার মানুষ একটা হাসপাতাল তৈরি করেছে, কিন্তু বেড কিনতে পারছে না। তাই এই জমিটা বিক্রি করে তাদের একটু সাহায্য করতে চাই। এমনিতে ওই জমি তো অনেকদিন ধরে খালি পড়ে আছে। কি সুন্দর চিন্তা কৈলাস, তুমি সত্যিই ইসাপুরের গর্ব। আরে না না, এই দেখেন না, রামলাল মাধব এরা কি কোনো অংশে কম? এভাবে কথা বলতে বলতে সবাই নদীর পাড়ে এসে পৌঁছায়। তারা যখন নদীর পাড়ে আসে দেখে নদীতে খুব স্রোত। নদীতে কয়েকটি নৌকা বাঁধা তো ছিল, কিন্তু কোনো মাঝি সেখানে ছিল না। যা ভেবেছি তাই, কোনো মাঝিই নাই। আর এমনিতেও যে বৃষ্টি আর বাতাস হয়েছে, আজ কেউ কেনই বা থাকবে? এত বড় সমস্যা হয়ে গেল মাস্টার মশাই, আজ তো মনে হয় বৃষ্টিতেই ভিজতে হবে। এখন কি হবে মাস্টার মশাই? মনে হচ্ছে বৃষ্টি আবার আসবে। আকাশে কালো মেঘ আবার জমতে শুরু করেছে।
নদীর তীরে ঠান্ডা বাতাসও লাগছে তাদের গায়ে। রতন ওদের তিনজনের সাথে ওখানেই দাঁড়িয়েছিল। যখন তারা তিনজন কথা বলছিল তখন সে বলল, আপনারা কিছু মনে না করলে একটা কথা বলবো? আপনি এভাবে কেন বলছেন রতন ভাইয়া? বলেন না, কি বলতে চান আপনি? মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে, আর এখন তো কোনো মাঝিও নাই ঘাটে যে নদী পার হতে পারবা। তার চেয়ে একটা কাজ করো না, ওই দেখো আমার ঘর, সবাই মিলে আজ রাত ওখানেই থেকে যাও। হ্যাঁ, ঠিকই বলেছেন। কি রামলাল, মাধব, আর তো কোনো উপায় দেখছি না, আজ রাত ওখানেই থেকে যাই, কি বলো? রতন ভাইয়া আজ আমাদের যে কত বড় উপকার করলো তা কি বলবো। হ্যাঁ, মাধব ঠিকই বলেছে, আমরা রতন ভাইয়ার বাড়িতেই যাই, না হলে এই বৃষ্টির রাতে বড় সমস্যায় পড়ে যাব। সবাই মিলে রতনের ঘরের দিকে যেতে থাকে। যখনই তারা ঘরের ভেতরে যায়, অদ্ভুত এক গন্ধ পায় তারা। মনে হয় অনেকদিন পর কেউ এই ঘরের দরজা খুলল। রতন ভাইয়া, ঘরের ভিতরে এত গন্ধ কেন? মেঝেও কেমন ভেজা ভেজা মনে হচ্ছে। আসলে এই ঘর তো আধা দিনই বন্ধ পড়ে থাকে, আমি আমার গাড়ি নিয়ে বাইরে থাকি, আর পানি হয়তো জানালা দিয়ে ঢুকে পড়েছে। ঘরে তো খাবার কিছু নেই, আমি তো আপনাদের জন্য খাবারের ব্যবস্থাই করতে পারলাম না। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, এমন অবস্থায় থাকার জায়গা পেয়েছি, আর কি চাই। যদি আপনি না থাকতেন তাহলে আজ রাত আমরা কিভাবে কাটাতাম ভগবানই জানে। এমন কিছু না, ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো। আর আপনি আপনি কোথায় যাবেন? আমি বাইরে শুয়ে পড়ব, কোনো সমস্যা হবে না। কেন, আপনি আমাদের সাথে শুয়ে পড়েন না? না না, আমার কোনো সমস্যা হবে না। এটা বলেই রতন বাইরে চলে যায়, আর ওরা তিনজন চাটাই বিছিয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন গভীর রাত। আচমকা কৈলাসের ঘুম ভেঙে যায়। এক অদ্ভুত আওয়াজ হচ্ছিল, যেন মনে হচ্ছে কেউ ঘরের থেকে একটু দূরে মাটি খুঁড়ছে। কৈলাস শুরুতে কিছু মনে না করলেও শব্দ আরো বাড়তে থাকে। যে এই কাজটি করছে সে এক মনেই করছে, এই শব্দ কোত্থেকে আসছে, চোর আসলো নাকি? কৈলাস তাড়াতাড়ি উঠলো আর জানালা দিয়ে বাইরে তাকালো। দেখলো রতন ভাইয়া ঘরের থেকে কিছু দূরে গাছের নিচে দাঁড়িয়ে মাটি খুঁড়ছে। মাধব, রামলাল, তাড়াতাড়ি উঠো, আমার এখানে কিছু ঠিক মনে হচ্ছে না। রামলাল আর মাধব দুজনেই ঘুম থেকে উঠে যায়। কৈলাস দুজনকেই জানালার কাছে নিয়ে যায়। আরে, রতন ভাই কই গেল? এখনই তো এখানে ছিল। আপনি ঠিক দেখেছেন মাস্টারমশাই। আরে হ্যাঁ, বাইরে চলো তো। এরপর তারা তিনজন ঘরের পেছনে গাছের নিচে যায়। ওই দেখো, ওখানে গাছের নিচে মাটিতে মনে হচ্ছে কিছু আছে। আমি রতন ভাইয়াকে এখানেই দেখেছি। মনে হচ্ছিল রতন ভাইয়া চায় আমি ঘুম থেকে উঠি আর এটা দেখি। দেখো তো রামলাল, কি আছে ওখানে?
হাত দিয়ে মাটি সরানোর পর রামলাল টাকা ভরা একটা কলস দেখতে পায়। আরে, এর ভিতর তো অনেক টাকা। সত্যি? কিন্তু এটা কার? রতন ভাইয়া বা কোথায় চলে গেল? ঠিক আছে, এটা অন্যের টাকা, আমাদের এর কোনো প্রয়োজন নেই। এটা যেমন ছিল সেভাবেই রেখে দাও। ঠিক সে সময় গাছ নড়ে ওঠে। তারা তিনজন যখন উপরে দেখে, ডালে লম্বা পাওয়ালা ভয়ানক একটি অবয়ব দেখতে পায়। ভয় পেও না কৈলাস, আমি এটাই দেখতে চেয়েছিলাম তোমরা সময়ের সাথে সাথে লোভী হয়ে গেছো কিনা। তুমি সত্যিই গ্রামের গর্ব কৈলাস। তুমি চাইলে এই টাকাগুলো খুব সহজেই নিতে পারতে। আমি একজন বুড়ো মানুষ, তোমাদের তিনজনের সামনে তো দাঁড়াতেই পারতাম না। কিন্তু আপনি? আমি 1 বছর আগেই মারা গেছি। একবার আমি ভ্যান নিয়ে ট্রেনের লাইন পার হচ্ছিলাম, এ সময় ট্রেন এসে, বাদ দাও এসব কথা। আমি মরে তো গেছি, কিন্তু এই টাকার জন্য আমি মুক্তি পাচ্ছি না। আমি কোনো ভালো মানুষের খোঁজ করছিলাম, আজ তাকে পেয়ে গেছি। আপনাদের সাথে কথা বলেই আমি বুঝতে পেরেছিলাম আপনারা ভালো মানুষ। আমি একটু পরীক্ষা করছিলাম শুধু। এই টাকা নিয়ে যাও আর হাসপাতালের কাজ শুরু করো। তোমার জমি বিক্রির কোনো দরকার নেই কৈলাস, এখানে যে টাকা আছে তাতে হাসপাতালের কাজ হয়ে যাবে। এরপর কৈলাস, মাধব আর রামলাল মিলে ওই টাকা ভর্তি হাঁড়িটি মাটি থেকে তুলে আনে, আর সেই টাকা নিয়ে আবার বক্সিগঞ্জ গ্রামে ফেরত আসে।